ভুয়া ভুয়া ভুয়া, চারিদিকে স্লোগান, আর ওই রাষ্ট্রদূতরা ভয় ভাই ওইখান থেকে পালাইতেছে। হ্যাঁ, চলে গেল সবাই। কত বড় অপমান হইলেন, 24 ঘন্টাও তো পার হয় নাই, এর মধ্যেই তো প্রতিদান পাওয়া গেলেন। কারণ আপনারা বহুত বড় অন্যায় করে ফেলছেন, ওনাকে অপমান করে। আল্লামা সাঈদী হুজুরকে যারা অপমান করছিল, ওর মধ্যে একটা ছেলে কিন্তু অলরেডি এই লাইফে আইসা কান্নাকাটি করতেছে, ক্ষমা চাইতেছে। কারণ বাসায় ফিরত যাওয়ার পরই ভাই তার ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে শুরু করছে। রাত্রে ঘুমাইতে পারে নাই, চোখ দুটো লাল হয়ে গেছে, অনলাইনে আসা লাইফে আইসা ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। ওই ছাত্র দলের একজন। ঠিক তেমনি আপনাদেরকেও কান্নাকাটি করতে হবে, অপমান আরো হবেন সামনে। যদি এখনো প্রতিকার না করেন, এগুলো চলতে দেওয়া যাবে না। ইতিহাস বিকৃতি করতে যে বিএনপি যে হাতে নাতে ধরা পড়লো, তাতে একদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই ভৎসনা করেছেন। তিনি নিজেই বলেছেন যে আবু সাঈদের ছবি নাই, এটা কিসের ডকুমেন্টারি। দর্শক, তার চেয়ে বড় বিষয় যে বিএনপি যে আসলে গিরগিটি, পল্টিবাজ, এবং সুসময় আসলে দুঃসময়ের ইতিহাস ভুলে যায়, তার হাতে নাতে একটা প্রমাণ দেখাবো। শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়ার পুরো অপারেশনের নেপথ্যে কারা ছিলেন, কারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনাকে ভারতে পৌঁছে দেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে কেন নতুন করে প্রশ্ন উঠছে। তবে কি তিনি হাসিনাকে বাঁচিয়েছেন? আর যারা এই অভিযানে অংশ নিয়েছিলেন তারা কি কেবল রাষ্ট্রীয় নির্দেশ পালন করেছিলেন, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো পরিকল্পনা? তাদেরকে কি এবার গ্রেফতার করবে তারেক রহমানের সরকার? সেই গণঅভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আজ অসাবধানতাবশত আমি একটি চরম অন্যায় করে ফেলেছি, যেটা হয়তো আমার লক্ষ্য চক্ষুর বাইরে ছিল। উত্তেজনাবশত হয়তো সেই কাজটি আমার দ্বারা হয়েছে। যে দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর পর, ইন্তেকালের পর আমি তাকে নিয়ে পোস্ট করি এবং কান্নায় ফেটে পড়ি। তার উপর নির্যাতন হওয়ার পর তার পক্ষে নিজেই অনেক প্রতিবাদ করি। সেই আমি আজ নিজের অসাবধানতাবশত ওনাকে অপমান করি। এটাই আমার জীবনের একটি চরম হতাশা এবং দুঃখজনক বিষয়। তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন, এই আন্দোলন আমাদের না। এমনকি কোনো লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। বিএনপির কোনো এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখান আমাকে। না বিএনপির ছিল, না ছাত্র দলের ছিল। দর্শক, একটা কথাই আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে সারাদিন কি ঘটনা ঘটে গেল, আজকে না শুধু গত কয়েকদিন যাবৎ কি ঘটনা ঘটছে সেটা ইতিমধ্যে আপনারা জানেন। আজকে বিএনপি খুবই লজ্জায় পড়েছে, বিএনপির মাথায় হেড হয়ে গেছে। দর্শক, সবাই আপনারা জানেন আজকে বিএনপি বড় একটা ভুল করছে। সেটা হলো এই 36শে জুলাই যে আজকে অনুষ্ঠান হয়েছে, সেখানে বিদেশি কূটনৈতিকরা সেখান থেকে উঠে চলে গেছে, গ্যাঞ্জাম হয়েছে, ভুয়া ভুয়া স্লোগান দিছে, যার কারণে তারা আগে উঠে চলে গেছে। মেজর হাফিজ সাহেব, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি কিন্তু এটা নিয়ে কথা বলেছে, মুখ খুলেছে। তিনি বলেছে যে আমি আজকে ইংরেজিতে বক্তব্য দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা পারলাম না, কারণ যাদের নিয়ে বক্তব্য, যাদের বক্তব্য শোনাবো তারা অলরেডি উঠে চলে গেছে পরিবেশ দেখে। কেন এরকম হলো? দর্শক, ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, সেখানে আবু সাঈদের কোনো ছবি বা ভিডিও নেই। মানে যাদের জন্য নতুন করে দেশ স্বাধীন হয়েছে তাদের ছবি নেই, তাদের ভিডিও নেই। এটা কোন ধরনের কথা ভাই? এটা কোন ধরনের ষড়যন্ত্র? আসলে কি যারা এই কাজটা করেছে বা যারা এই ডকুমেন্টারিটা তৈরি করেছে, তারা হয়তো নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য এই কাজটা করেছে। যাদের জন্য নতুন করে যুদ্ধ হলো, যাদের জন্য নতুন করে দেশ স্বাধীন হলো, ফেসিবাদ মুক্ত হলো, হয়তো তাদেরকেই কি বলে আপনার ইতিহাস থেকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু অবশেষে হলো কি? অপমান হলো, লজ্জিত হলো, লাঞ্ছিত হলো। দর্শক, গত বছর ঠিক এই একই দিনে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, আমরা দেখেছিলাম কিভাবে এটা পালন করা হয়েছিল। আপনার ড্রোনের মাধ্যমে কিন্তু আবু সাঈদকে দেখানো হয়েছিল, মুগ্ধকে দেখানো হয়েছিল। অর্থাৎ জুলাই আগস্টে যা ঘটনা ঘটেছিল সবকিছু প্রকাশ করে দিয়েছিল সেই ডকুমেন্টারির মাধ্যমে এবং অনেক আয়োজনের মাধ্যমে। এবার কিন্তু তা হলো না। হয়তো সেটা মুছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তাতে উল্টো হলো, বরং তারা অপমানিত, লাঞ্ছিত হলো। আর একটা বিষয় দেখেন, গতকাল ছাত্র দলের কিছু নেতাকর্মীরা, বলতেই পারেন ঝরা নেতাকর্মী, যাদের আসলে জন্মের ঠিক আছে কিনা জানি না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবি টানিয়ে জুতা নিক্ষেপ করেছে, লাথি দিয়েছে। মানে এমন একজন ব্যক্তির চেহারার উপরে জুতা নিক্ষেপ করেছে রাজাকার বলে বলে, সেই ব্যক্তিকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ববাসী সম্মান করেছে, যার মৃত্যুতে লক্ষ না কোটি কোটি মানুষ কেঁদেছে। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, তার ছবিতে পা দিয়ে লাথি মেরেছে,
একজন কোরআনের সৈনিককে, যার বক্তব্যের প্রত্যেকটা কথাই ছিল কোরআন দিয়ে, যিনি বক্তব্য দিলে মানুষ চাতক পাখির মতো জেগে জেগে তার বক্তব্য শুনতো, তার তাফসির শুনতো, যার প্রত্যেকটা তাফসির ছিল পবিত্র কোরআনুল কারিম থেকে। তিনি যেন একটা জীবন্ত কোরআন ছিল, আর তার ছবিটা নিয়ে কার্টুন বানিয়ে ব্যঙ্গ করে পাও দিয়ে লাথি মারলো, তারপরে জুতা পেটা করলো। সিহ, ধিক্কার ধিক্কার, আল্লাহ এদের হেদায়েত দাও, নাইলে ধ্বংস করে দাও। দর্শক, অবশেষে একজন হেদায়েত প্রাপ্ত হয়েছে ভাই। ছাত্র দলের একজন নেতাকর্মী কান্না করে এসে ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পারি নাই, যখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা গিয়েছিল তখন আমি কান্না করেছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, কিন্তু কালকে আবেগ আপ্লুত হয়ে হয়তো বুঝতে না পেরে আমি এই অপকর্মটা করে ফেলেছি। অবশেষে সে অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাকে মাফ করুক। কিন্তু ভাই, তোমরা যারা এই দেশ বরণ্য আলেমের মুখের উপরে জুতা নিক্ষেপ করেছো, যারা পা দিয়ে লাথি মেরেছো, একবারও কি বুকের মধ্যে কেঁপে উঠলো না? একজন কোরআনের আলেমকে, একজন কোরআনের হাফেজের উপরে যখন তোমরা এইভাবে আঘাত করেছো, তার মানে কি তোমরা কোরআনকে আঘাত করেছো? আমার ভিতরে যদি কোরআন থাকে, আমি কি একজন হাফেজ, আমার ভিতরে কোরআন আছে, আমার যদি তুমি লাথি মেরে ফেলে দাও, অবশ্যই তুমি কোরআনকে লাথি মারছো, কারণ তার ভিতরে কোরআন ছিল, সে কোরআনের তাফসীর করেছে, সারা জীবন মানুষকে হেদায়েতের পক্ষে ডেকেছে। আওয়ামী লীগের মতোই যদি তোমরাও তাদেরকে রাজাকার বলো, তাহলে তো আওয়ামী লীগ আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আওয়ামী লীগ, ছাত্রলীগ যেইভাবে আলেম ওলামাদেরকে রাজাকার বলতো, ইসলামের পক্ষে কথা বললে, হক কথা বললে, সত্য কথা বললে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হতো। আর এখন ছাত্র দল, বাহ, কি খেলা দেখাইলে তোমরা! একজন আলেমের মুখের উপরে জুতা ছুঁড়ে মারলা, লাথি মারলা, আর রাজাকার রাজাকার বলে চিল্লানি দিলা। এটাই কি চাওয়ার ছিল তোমাদের কাছ থেকে? আর এটাই কি তোমরা পরিচয় দিলা, তোমাদের জন্মের পরিচয়? ভালো হয়নি, ভালো হয়নি। এটা নিয়ে তোমাদের ভাবতে হবে, ঘুম পাড়তে পারবা না, রাতের ঘুম হারাম হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, একজন আলেমের মুখের উপরে এইভাবে লাথি দেওয়া, একজন কোরআনের সৈনিকের উপরে এইভাবে জুতা নিক্ষেপ করা, অত সোজা কথা। ঘুম পারবেন? ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে, বলে দিলাম। দেখেন, একজন তো মাপ চাইছে, সবাই অনুতপ্ত হবে, সবার রাতের চোখের ঘুম হারিয়ে যাবে যে কি করলাম, কি করলাম। না, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অবশ্যই অবশ্যই এটা তারা এখন ভাবতেছে। যাই হোক দর্শক, আরো বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। দেশের ভিতরে কি ঘটনা ঘটছে, গত কয়েকদিন যাবত ঘটা শুরু করেছে বা ঘটতেছে, এবং সকল ইতিহাস নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, অনেক কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়াই মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই। গতকালকে ওনার ছবিতে কি মারা হয়েছিল দেখছেন না আপনারা? হৃদয়টা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। কাকে আপনারা এই অপমানটা করলেন গতকালকে? এই রংপুরে ভাই, দেওয়ালের মধ্যে ওনার পোস্টার লাগায়া, আর অনেকেই ছিল। এমন অপমান, হায় হায়, আল্লাহ মাফ করুক তাদেরকে। আপনারা তো লেখাপড়া করেন, ছাত্র দল করেন, তাই না? আপনারা কি জানেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কে? হায় হায়, এটা কোনো কথা? বিশ্ব মুসলিম উম্মার একজন নেতা এই দেলোয়ার হোসেন সাইদি হুজুর, উনাকে আপনারা চিনেন না? দেখেন ভাই ব্রাদার, এই পৃথিবীতে তো কত রকম মানুষ আছে, কত ধনী লোক আছে, কত রাজা বাদশাহ আছে। কেউ কি পারবে ওই আল্লাহর ঘরে মক্কা শরীফের ভিতরে ঢুকতে? পারবেন ভাই? পারবেন না। কত রাজা বাদশাহই তো চেষ্টা করছে, পারে নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওই ঘরের ভিতরে গেছে, ওই চার দেওয়ালের ঘরের ভিতরে যাওয়ার অধিকার পাইছে। সৌদি বাদশাহ এই অনুমতি দিছে। তার মানে কারা চিনে উনাকে? চিন্তা করেন, ওই মানুষটাকে আপনারা এইভাবে অপমান করলেন। উনি যেদিন শাহাদাত বরণ করে, কত মানুষ শাহাদাত বরণ করছে উনার জন্য, বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। আপনারা সবই জানেন, সেই মানুষটাকে আপনারা অপমান করলেন না, কাজটা ভালো করলেন না, এবং কতটা খারাপ করছেন তারও প্রমাণ তো পাওয়া গেলেন। হ্যাঁ, একদিন পরই প্রমাণ পাওয়া গেলেন, 24 ঘন্টা পার হয় নাই, ওর মধ্যেই কিন্তু ফেরত আসলো। 24 ঘন্টার মধ্যেই ভাই সেই অপমান, হ্যাঁ, আল্লামা সাইদি হুজুরকে যে অপমানটা করছিল, সেম অপমান ওনাদের কপালে নাই মারছে। আজকেই সেই অপমানটা হইলো সবাই সামনে, এবং সারা বিশ্বে ওই খবরটা পৌঁছায় গেল। কারণ ওইখানে সারা বিশ্বের রাষ্ট্রদূত ছিল বসা, ওনাদের সামনে এই ঘটনা ঘটছে। ভুয়া ভুয়া ভুয়া, চারিদিকে স্লোগান, আর ওই রাষ্ট্রদূতরা ভয়ে ভাই ওইখান থেকে পালাইতেছে। হ্যাঁ, চলে গেল সবাই। কত বড় অপমান হইলেন! 24 ঘন্টাও তো পার হয় নাই,
এর মধ্যেই তো প্রতিদান পাওয়া গেলেন, কারণ আপনারা বহুত বড় অন্যায় করে ফেলছেন উনাকে অপমান করে। আল্লামা সাঈদী হুজুরকে যারা অপমান করছিল ওর মধ্যে একটা ছেলে কিন্তু অলরেডি এই লাইফে আইসা কান্নাকাটি করতেছে, ক্ষমা চাইতেছে, কারণ বাসায় ফেরত যাওয়ার পরই ভাই তার ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে শুরু করছে। রাত্রে ঘুমাইতে পারে নাই, চোখ দুটা লাল হয়ে গেছে, অনলাইনে আসা লাইফে আইসা ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। ওই ছাত্র দলের একজন। ঠিক তেমনি আপনাদেরকেও কান্নাকাটি করতে হবে, অপমান আরো হবেন সামনে যদি এখনো প্রতিকার না করেন। এগুলো চলতে দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গেই তো ওনাদের উঠা বসা ছিল, একই মঞ্চে দাঁড়ায় ওনারা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়া যাদের সঙ্গে রাজনীতি করছে, যাদের নিয়ে সরকার গঠন করছে, তাদেরকে আপনারা জুতা মারা মানে কি জানেন? ওই জুতা গিয়া কোথায় পড়তেছে এটা একটু খেয়াল রাখেন। আপনারা বেগম খালেদা জিয়াকে অপমান করতেছেন, ছোট করতেছেন, আপনারা ইতিহাস বিকৃত করতেছেন, যার জন্য আজকে ওই ভুয়া ভুয়া স্লোগানটা উঠছে। কেন এই স্লোগান উঠছে আপনারা জানেন, তাও আমি একটু বলি। একটা ডকুমেন্টারি ছবি বানানো হয়েছে এই জুলাইয়ের উপরে, এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বানানো হয়েছে এই ডকুমেন্টারি। ওই ডকুমেন্টারির মধ্যে জুলাই ডকুমেন্টারি, কিন্তু ওইটার মধ্যে আবু সাইদ নাই। ওই ডকুমেন্টারি দেখলে আপনার কি মনে হবে জানেন? নাহিদ ইসলাম ওই টাইমে ছিল লন্ডনে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল শিলংয়ে, ওনারা বাংলাদেশে ছিল না। এই জুলাইয়ের ঘোষক হিসাবে ওই ডকুমেন্টারিতে ওনারা বুঝাই দিছে তারেক রহমান সাহেব। চিন্তা করেন, এই জলজান্ত একটা বাস্তবকে, এই 2 বছর আগের বাস্তবকে আপনারা বদলে দিতে চান, 2 বছর আগের ইতিহাস এখনই উল্টে দিতে চান। হায় হায়, আগের যুগ তো নাই। যেভাবে আপনারা আগে খাওয়াই দিচ্ছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আপনারা বিকৃত করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে আপনারা চেতনার ব্যবসা করছেন এবং মুক্তিযুদ্ধকে নিজের দলের জন্য, নিজের সুবিধার জন্য যেভাবে ব্যবহার করছেন, ওই দিন তো এখন নাই। ডিজিটাল যুগ। হ্যাঁ, শেখ হাসিনা যেটা দাবি করতো যে আমরাই এই ডিজিটাল যুগ করে দিছি, আমরাই সবাই হাতে হাতে টেলিফোন দিছি। সত্য বলুক আর মিথ্যা বলুক শেখ হাসিনা, মানুষ কিন্তু এই মোবাইলের কারণে আজকে সচেতন। মানুষ সব বুঝতে পারে। আপনারা কেন ইতিহাস বিকৃত করতে চাচ্ছেন এটাও মানুষ বুঝতে পারে। অনেক আগেই ভাই বলছি, জুলাই যদি স্বীকৃতি দেওয়া দেয় তাহলে পুরাটাই হয়ে যায় ওই জামাতে ইসলামের পক্ষে, এনসিপির পক্ষে, 11 দলের পক্ষে চলে যায় পুরাটাই। কারণ ওনারা তো না করছিল, এখন হ্যাঁ বললে তো জয়টা এদিকেই চলে যায় 11 দলের দিকে। তার মানে জুলাই সামনে চলে আসে কারা? জামাতে ইসলাম। এইখানেই মেইন প্রবলেম। এটা তো হইতে পারে না। তাহলে তো জামাতে ইসলাম সামনে চলে আসে, গণভোটের স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম যে সামনে চলে আসবে এইটা ওনারা বুঝতে পারে। সঙ্গে ওনাদের আরো কেউ কেউ বুঝতে পারে, যারা বিদেশে বসে গুটি নাড়তেছে তারাও বুঝতে পারে। এই জন্যই ওনারা এই বাধাটা দিচ্ছে। এই জন্যই এই স্বীকৃতি দেওয়ার কথা বারবার বলে যে অক্ষরে অক্ষরে পালন করব। আজকেও বলছে সালাউদ্দিন সাহেব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যেটা আমরা সিগনেচার করেছি ওই জুলাই সনদপত্রের মধ্যে, ওইটা আমরা পালন করব। খালি মুখে মুখে বলে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। কারণ কি জানেন? উনি যে কত বড় ভুল করছে। ধরে নেন বিএনপি একটা জাহাজ, ওই জাহাজের প্রথম ফুটাটা কিন্তু করছে এই সালাউদ্দিন সাহেব। কিভাবে? এই সংসদে দাঁড়ায়া। এই সংসদে যে কোনো কথা বলবেন, যা কিছু বলবেন সবই ভাই রেকর্ড হয়ে যায়। ওইখানে দাঁড়ায় উনি বলছে আমরা মিথ্যা কথা বলছি জুলাই নিয়ে, আমরা ওই টাইমে বলছি শুধু ভোটের জন্য, আপনারা নির্বাচনটা দেরি করবেন তাই আমরা এই মিথ্যা কথাটা বলছি। ওইটা কিন্তু রেকর্ড হয়ে রয়েছে। ওইটাই কিন্তু প্রথম ফুটা। হ্যাঁ, ওই জাহাজের প্রথম ফুটা, ওইটা দিয়েই কিন্তু এখন একটু একটু করে পানি ঢুকা আরম্ভ হবে। সাবধান মাঝি সাবধান, ঝড় উঠেছে মাঝি সাবধান। দেখেন ভাই ব্রাদার, কত বড় অপমানটা আজকে হয়েছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, উনি চাইছিল ইংলিশে ভাষণ দিবে। হ্যাঁ, উনি দেখাই দিতে চাইছিল, উনি বুঝাই দিতে চাইছিল এই জুলাই কিভাবে হয়েছে। জুলাই 36 দিনের ইতিহাসটা উনি ইংরেজিতে বলতে চাইছিল, কিন্তু তার আগেই সবাই চলে গেল এবং যায় নিজের দেশের সাথে কি আলাপ করবে। যে ওইখানে গেছিলাম সবাই কেমন জানি ভুয়া ভুয়া একটা শব্দ বলতেছিল, এর মানে কি? এর মানিও কিন্তু ওরা খুঁজে বাইর করবে। ভুয়া ভুয়া মানে কি? যখন দেখবে এর মানে এত জঘন্য, তার মানে অপমান, আমাদেরকে এত অপমান করছে, সারা বিশ্বে খবরটা পৌঁছায় গেল। ওই যে একটু আগে বললাম, গতকালকে যে অপমানটা করছেন ওইটারই কিন্তু বিচার ওই আসমান থেকে আসছে। কিভাবে সারা বিশ্বের কাছে অপমানিত হইলেন এটা মাথায় নিয়েন। এখন আসি আল্লামা সাঈদী হুজুর ওই কথাটা কেন বললো, ওই কথাটার অর্থ কি? যে আমার মন থেকে, হৃদয় থেকে আমি চিৎকার দিয়ে বলতে চাই, আমি বাঙালি না, আমি মুসলমান। কথাটা তো সত্যি ভাই, অস্বীকার যেতে পারবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন, কিন্তু উনার বলার পিছনে আরেকটা মহান উদ্দেশ্য আছে তো ভাই, মহান উদ্দেশ্য। একটু ভাঙ্গা বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশে এই 5ই আগস্টের আগে কয়টা দল? তখন তো এনসিপি ছিল না, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটাই শক্তি। আর ওনাদের সঙ্গে ঘুরে বেড়ায় কে? জামাতে ইসলাম। এই 5ই আগস্টের আগে 36 দিনের আগের ঘটনা একবার চিন্তা করেন। এই দুইটা দল, আর এই দুইটা দলই কিন্তু স্বাধীনতার পক্ষের। একজনের দাবি আমার বাবা স্বাধীনতার ঘোষক, এই স্বাধীনতা আমার বাবা আনছে। আরেকজনের দাবি আমার বাবা এই স্বাধীনতার ঘোষক, আমার বাবার জন্য এই স্বাধীনতা। একই জিনিস আমরা দেখতে পাইলাম ইদানিং কালে যেসব ঘটনা ঘটলো, এর মধ্যে এটাই প্রকাশ পাইলো। তার মানে দুইটাই কিন্তু স্বাধীনতার পক্ষের। আর এই স্বাধীনতাটা আইনা দিছিল কে আমাদেরকে? কারা দাবি করে যে আমরাই স্বাধীনতা আইনা দিছি, আমরা মুসলমান দেশটাকে 2 ভাগ করছি? ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় কি বক্তব্য দিল? আমরা কিন্তু পাকিস্তানকে 2 ভাগ করছি, আমার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 ভাগ করছে, কিন্তু সেটা নিয়ে তো আমরা বড় গলায় কিছু কথা বলি না। তার মানে দেখছেন উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে 2 ভাগ করা, মুসলমান একটি দেশকে 2 ভাগ করে দেওয়া।
আর ওই টাইমে জামাতে ইসলাম চায় নাই যে মুসলিম একটি দেশ দুইটা ভাগ হয়ে যাক, এবং ওনারা বুঝতে পারতেছিল যে ভাগ কইরা ওরা এখানে আধিপত্য বিস্তার করবে, আমাদেরকে কাস্টমার বানায়া ওনারা এখানে দোকান খুইলা বসবে, এই দেশটাকে গ্রাস করবে। যেহেতু তিন দিকেই তারা ওনাদের উদ্দেশ্যটা বুঝা ফেলাইছিল, যার জন্য ওনারা যে পথে গেছিল সেই পথে কি রাজাকার, রাজাকার ওই রাজাকারের পথে চলে গেছিল। ইসলামকে ভালোবাসা মুসলিম একটা দেশ দুই ভাগ হয়ে যাক এটা চায় নাই। কিন্তু রাজাকার কি একরকম না, রাজাকার দুই রকম। আরেকটা রাজাকার আছে এই দেশে, যারা পাকিস্তান থেকে আলাদা কইরা হিন্দুস্তানের দিকে চলে গেছে। ওই হিন্দুস্তানের দিকে যারা গেছে তারা হলো হিন্দুস্তানি রাজাকার, আর পাকিস্তানের দিকে যারা গেছিল তারা হলো পাকিস্তানি রাজাকার। বুঝা নিয়েন, যাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা দেখবেন দাড়ি টুপি নিয়া, ইসলাম নিয়া, তারাও কিন্তু হিন্দুস্তানি রাজাকার। আর এই রাজাকাররা কিন্তু 55 বছর যাবত এখনো জিন্দা আছে, বাইচা আছে। আর পাকিস্তানের সাথে যারা গেছিল পাকিস্তানি রাজাকার, তারা কেউ বাইচা নাই, দুই একজন বাইচা থাকতে পারে ভাই, হয়তো আরো বেশি বাইচা আছে, কিন্তু তারা গণার মধ্যে নাই। আছে কারা? এই বর্তমান জেনারেশন। এই বর্তমান জেনারেশন ইসলামকে ভালোবাসে দেখা তারা কিন্তু ওই রাজাকার ট্যাগটা দেয়, অথচ তারা কিন্তু এই পাকিস্তানের আমলের জন্ম না, এরা 90-তে জন্ম, এই 2000 সালে জন্ম। এই 22 বছরের 23 বছরের ছেলেকে আমরা রাজাকার ট্যাগ দিতেছি, কারণ ওরা মুসলমান, ওরা ইসলামিক রাজনীতি করে। যেমন শিবিরের সবাইকে ট্যাগ দেয় ওই যে পাকিস্তানি রাজাকার, রাজাকার, কারণ তারা ইসলামিক রাজনীতি করে বলে ওই ট্যাগটা দেয়। এখন আসি আসল কথায়, যে দেশে 92 আর 94 ভাগ মুসলমান আছে সেই দেশে কেন একটা ইসলামিক দল থাকবে না? কারণ কি ভাই, সে দেশে একটা ইসলামিক দল থাকা উচিত না? লোহাই তো লোহাকে কাটতে পারে। ওনারা যখন হিন্দুবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারে, আমরা কেন মুসলিমবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারুম না? আমাদেরকে কেন দাবায় রাখতে হবে? কেন রাজাকার ট্যাগ দিতে হবে? কারণ ওই যে আওয়ামী লীগ যেটা শিখাইয়া গেছে ওই পথেই কিন্তু হাঁটতেছে বর্তমান সরকার। হ্যাঁ, আওয়ামী লীগের ডায়লগ গুলাই কিন্তু ওনারা বলতেছে, আওয়ামী লীগের হেলমেটটাই কিন্তু ওনারা পড়তেছে। ওবায়দুল কাদের যেভাবে বলতো, আরে আওয়ামী লীগের কোনো দরকার নাই, আওয়ামী লীগের আর কোনো সংগঠনের দরকার নাই, ছাত্রলীগই যথেষ্ট, ঠিক একইভাবে বলা হয় বিএনপির কোনো দরকার নাই, বিএনপির কোনো সংগঠনের দরকার নাই, এই ছাত্রদলই এনাফ জামাতে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, এই ছাত্রদলই এনাফ শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য। উচ্চ স্বরে এই কথাগুলা বলে, হাতে লাঠি মাথায় হেলমেট। দেখেন ভাই, ওই একই রূপ না? অবশ্য আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে বাংলাদেশে আরেকটা শক্তির উত্থান হয়ে গেছে, আর ভোদাই বানানো যাবে না। হ্যাঁ ভাই, বাংলাদেশে আরেকটা শক্তির উত্থান হয়ে গেছে। এই এনসিপি সামনে থাকাতে এই এনসিপি কে যে যত কথাই বলুক না ভাই, কিচ্ছু যায় আসে না। তৃতীয় শক্তি যখন জায়গা উঠছে ভাই, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে জামাত ইসলাম, এনসিপি, একটা তৃতীয় শক্তি কিন্তু জায়গা উঠছে দেশে, যার ফলে কোনো চিন্তার কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। খুব তাড়াতাড়ি আমরা গণভোটের রায় পাবোই। আমরা ওই কিভাবে কে সংস্কার করবে, কারা কারা মিটিং করতেছে, কে কে বসবে, নতুন করে চিন্তার কিছু নাই। ওই ভোটের মধ্যেই তো সংস্কার আছে, ওই সংস্কার তো কইরাই গেছে ডক্টর ইউনূস স্যার। ঐতিহাসিক 5 আগস্টে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে পুরো জাতির সামনে বিএনপি ধরা খেয়ে তারপরে জামাত এনসিপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পিছু হতে বাধ্য হল। এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না একটা ক্ষমতাসীন দলের জন্য। ইনস্ট্যান্ট প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। দর্শক, ইতিহাস বিকৃতি করতে যে বিএনপি যে হাতে নাতে ধরা পড়লো, তাতে একদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই ভৎসনা করেছেন। তিনি নিজেই বলেছেন যে আবু সাইদের ছবি নাই, এটা কিসের ডকুমেন্টারি? দর্শক, তার চাইতে বড় বিষয় যে বিএনপি যে আসলে গিরগিটি, পল্টিবাজ এবং সুসময় আসলে দুঃসময়ের ইতিহাস ভুলে যায়, তার হাতে নাতে একটা প্রমাণ দেখাবো। দর্শক, বিএনপির অফিসিয়াল পেজ বিএনপির শত্রু। দর্শক, 3 আগস্ট 2024-এ বিএনপি লাইভ ভিডিও প্রচার করেছে, টেলিকাস্ট করেছে। ক্যাপশন: শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বত্র অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটা বিএনপির অফিসিয়াল পেজের বিএনপির পোস্ট, এবং নাহিদ ইসলাম যে এক দফা পেশ করছেন, পাঠ করছেন, সেই ভিডিও এখানে এখনো মজুদ আছে। পোলাপান সেই ভিডিওর নিচে কমেন্ট করে এখন আবার চিনি ছাড়া লাড়া দিয়ে সামনে এনেছে। আর এদের ডকুমেন্টারিতে নাহিদ ইসলাম থাকে না, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ থাকে না, থাকে তারেক রহমান। এতে যে বিষয়টা হয়েছে, আমাদের দুষ্ট তরুণ প্রজন্ম নাহিদ ইসলামের ছবির জায়গায় এআই দিয়ে এডিট করে তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে, যে এক দফার ঘোষক তারেক রহমান। তা বিএনপি নিজেরা অতি ক্রেডিটবাজি করতে যে এভাবে তারেক রহমানকে অপমানিত করলো, বিএনপির নিজেদের পেজ নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। দর্শক, এতে যেটা হয়েছে, প্রতিবাদের মুখে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম ক্ষমা করেনি। তারা বলেছে এটা উদ্দেশ্যমূলক, এটা ভুলে হয়ে গেছে, তা না। আচ্ছা, এই এত একটা স্পর্শকতার ডকুমেন্টারি, ইতিহাস বিনির্মাণের একটা ঘটনা ঘটবে, এটা আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানবেন না? এখন কেন ক্ষমা চাইতে হবে? আগে তিনি কি করেছেন? আগে তিনি দেখেন নাই? না ভেবেছিলেন যে কেউ কিছু বলবেন, আমরা পার পেয়ে যাবো, তারেক রহমানকে মাস্টার মাইন্ড এক দফার ঘোষক বানিয়ে পার পেয়ে যাবো? না, পার পেলেন না। দুঃখ প্রকাশ করে কিন্তু লাভ হলো না, এনসিপি ঠিকই ওয়ার্কআউট করেছে। এরপরে দেখেন যে লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো বিএনপি। রাষ্ট্রপতির ভাষণের সময় রাষ্ট্রপতির উপস্থিতিতে যতটা হট্টগোল আমরা দেখেছি, রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়েছে। তিনি বলছেন যে জাতীয় অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা রাষ্ট্রপতির সামনে এটা দুঃখজনক। রাষ্ট্রপতিকেই তার মান সম্মান নিয়ে বয়ান দিতে হচ্ছে। এবং
তাকে বলতে হচ্ছে যে আমি তো উড়ে এসে দূরে বসিনি। কে বা কারা এই দুঃখজনক পরিস্থিতি তৈরি করেছে? বিএনপি। এবং আরো বেশি লজ্জার, এখানে রাশেদ খান, বিএনপি কর্মী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তিনি বক্তৃতা দেওয়াকালীন সময়ে সবাই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে আছেন সেখানে বিএনপির একজন কর্মী বক্তৃতা দিচ্ছেন, সচিব মর্যাদার, আর সবাই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আত্মহত্যা করা উচিত। যে কি অনুষ্ঠান করে, এবং সেটা সহ্য করতে হয়েছে, এবং ভুয়া ভুয়া স্লোগান সম্পূর্ণ যৌক্তিক। আবার কূটনীতিকরা উঠে চলে গেছেন। পুরো বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছে বিএনপি। এই আয়োজকরা কারা? এর আগে দেখেন প্রধান উপদেষ্টা সকালের দিকে, প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনুস অনুষ্ঠানে আছেন, অথচ তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি, তিনি দর্শক সারিতে বসে আছেন পেছনের দিকে, মানে তার সামনে বিএনপি আর অনেকে আছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে সামনে বসিয়েছেন। তা আগে কেন প্রফেসর ইউনুসের জন্য সামনের সারিতে প্রধানমন্ত্রীর পাশে চেয়ারের ব্যবস্থা করা হলো না? এর মানে বিএনপিতে যারা আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারেক রহমানের আশেপাশে, এরা কারা? এরা কি আসলে তারেক রহমানকে বাঁচাতে পারবে, না পদে পদে বাংলাদেশকে, তারেক রহমানকে, রাষ্ট্রপতিকে এভাবে অপমানিত করবে, অপমান এবং লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে? এটা বিএনপিকে ভাবতে হবে, তারেক রহমানকে ভাবতে হবে যে আসলে তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা তারেক রহমানের জন্য সেফ না, নিরাপদ না। তো দর্শক, এর মধ্যে দেখেন আর এক নব্য মন্ত্রী গজিয়েছে ইশরাক। এই ইশরাক ছেলেটা কিছুদিন আগে আর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। 3 বাহিনীর প্রধানের সাথে মিলে সেলফ দিয়েছিলেন। অনেকে বলেন তিনি কোন বাহিনীর প্রধান? চাঁদাবাজ বাহিনীর প্রধান। তো চাঁদাবাজ বাহিনীর প্রধান এটা বলেন মানুষ মনে করে, নইলে 3 বাহিনীর প্রধানের সাথে দাঁড়িয়ে তো সেলুট দেওয়ার কথা না। ইশরাক সাহেব তিনি মাইক হাতে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, হ্যাঁ আপনারা কারা, আপনারা এখানে ডকুমেন্টারি জাহির করতে এসেছেন, নিজেদেরকে জাহির করতে এসেছেন। একে আবার শান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে না এই ইশরাক তো মান সম্মান যা আছে বাকিটা ডুবাবে। তারপরে সিনিয়র মন্ত্রী আক্তার হোসেনকে ডেকে ক্ষমা টমাচ্ছে, কিছুটা হলেও মান সম্মান বাঁচিয়েছে। তো ইশরাকের যে এই চিল্লাইয়া ওঠা, চিৎকার করে ওঠা, এটা হিতে বিপরীত হয়েছে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন ট্রল হয়েছে, ইশরাকের বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কুকুরের যে একসাথে অনেকগুলো কুকুর চিৎকার করলে যে সাউন্ড বা যে পরিস্থিতি তৈরি হয়, সেই সাউন্ড দেওয়া হয়েছে, তারপরে সেগুলো প্রচার করছে। আর সব মিলিয়ে বাস্তবতা তো পুরো জাতি জানে। এক দফার ঘোষণা কে দিয়েছে, এক দফার ঘোষক কে, এটা তো এস্টাবলিশ, এটা তো বিএনপি সার্টিফাইড। আমি শোনালাম প্রথমে, বিএনপি বলছে যে নাহিদ ইসলাম, এবং এটা রাজপথের ইতিহাস। এটা নতুনভাবে ডকুমেন্টারিতে, ওরকম শত ডকুমেন্টারি তৈরি করেও কোনো লাভ নেই। ওইসব ডকুমেন্টারি তৈরি করে তাদেরকে সরি বলতে হয়। এদিকে ক্রেডিট নিয়ে এই ঘটনা, এই কাণ্ড, জামাতের লোকজন কিন্তু এখানে এনসিপির পক্ষে দাঁড়িয়েছে। কারণ এখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের প্রশ্ন, জামাতের প্রশ্ন না। কিন্তু জামাতকে যখন ডিমিট করা হয় তখন কিন্তু এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়ায় না। কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই এক দফা প্রশ্নে নাহিদ ইসলামের পক্ষে দাঁড়িয়েছে এবং বিএনপির বিরুদ্ধে সবাই বলেছে। দেখেন জামাত নীরবে নিবৃতে তারা তাদের কাজ করে গেছে। ক্রেডিট নিয়ে এদিকে ঝগড়া, কেউ ইতিহাস বিকৃতি করে, কেউ এক নতুন নতুন এক দফার ঘোষক বের হয়। ওদিকে জামাত ক্রেডিট নিয়ে কোনো ঝগড়া করে না। জামাত শহীদদের স্মরণ করতে ব্যস্ত, শহীদদের সম্মান নিয়ে ব্যস্ত। আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অবদান ছিল, কিন্তু যারা শেয়ার দাবি করতে আসেনি, যারা ক্রেডিট দাবি করতে আসেনি, যারা কোনো সুবিধা দাবি করতে আসেনি, সেই রিক্সা চালক, ভ্যান চালক, বস্তির ছেলে, জামাত তাদের সম্মান করতে ব্যস্ত। আমির জামাত তার বাসভবনে বিভিন্ন চিত্র প্রদর্শনী করেছেন, সেখানে আন্দোলনে নিজেরা যাদের ক্রেডিট দাবি করেন না, আমির জামাত তাদের ক্রেডিট দিচ্ছেন। এবং পুরো জামাত দেখবেন যে 5 আগস্ট মানে শহীদদের স্মরণ করছে, আহতদের স্মরণ করছে, শহীদ পরিবারকে স্মরণ করছে, তাদেরকে রেসপেক্ট করছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।